বাংলা চলচ্চিত্র এবং পেশাদার রঙ্গালয়ের অন্যতম খ্যাতিমান অভিনেত্রী অপর্ণা দেবী। আজকের ভিডিওতে আপনাদের বলবো অভিনেত্রী অপর্ণা দেবীর জীবন বৃত্তান্ত। অজিত কুমার ভট্টাচার্যের কন্যা অপর্ণা দেবীর জন্ম হয় 1920 সালে কলকাতার ক্ষুদিরাম বোস রোডে। ছেলেবেলা থেকেই দাদামশাইয়ের কাছে তিনি মানুষ হন। দর্জিপাড়ার একটা স্কুলে পড়াশোনায় হাতেখড়ি তার। স্কুলে পড়াকালীন সময়ই 12 বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। বিয়ের পর আবার শুরু করেন পড়াশোনা বাগবাজারের নিবেদিতা স্কুলে। সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে আয়োজিত বিন্দুচ্ছেলে নাটকে প্রথম অভিনয় করেছিলেন তিনি। স্মৃতিচারণ করে অপর্ণা দেবী বলেছেন, খুব ছোটবেলায় তাকে দেখেছি, তখন তার বয়স হয়েছে, বার্ধক্যের ছাপও পড়েছে। উত্তর কলকাতায় আমাদের বাড়ির কাছাকাছি তাকে দেখতাম। তখন অবশ্য তার সম্বন্ধে বেশি কিছু জানার সুযোগ ঘটেনি, শুধু তার নামটুকুই শুনেছিলাম। লোকজন বলতেন ইনি সেই বিনোদিনী, রঙ্গমঞ্চের রঙ্গনটি, নাট্য সম্রাজ্ঞী বিনোদিনী দাসী। অপর্ণা দেবী যখন ক্লাস 10-এর ছাত্রী তখন ভাগ্য বিপর্যয় শুরু হলো তার। বাবাকে 2 বছর বয়সে হারিয়েছিলেন তিনি। এরপর একটা অপ্রীতিকর ঘটনায় অপর্ণা দেবীর জীবনটা তছনছ হয়ে যায়। সুতরাং পড়াশোনা আর হলো না। অর্থের অনটনে অপর্ণা দেবী তখন যেমন তেমন একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। এই সময়ে দাদুর পরিচিত জ্যোতিষ রায় তাকে নিয়ে যান কালী ফিল্মসের প্রিয়নাথ গাঙ্গুলির কাছে। ফলে তিনি সুযোগ পেলেন একটি বাংলা ছবিতে। এরপর রঞ্জিত রায় 1937 সালে বড়বাবু নামে একটি হাসির ছবি করছিলেন। সেই ছবিতে একটা ছোট চরিত্রে অভিনয় করেন অপর্ণা দেবী। এই সময় অরোরা ফিল্মসের তথ্যমূলক ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক নিরঞ্জন পালের সহকারী উমা ভাদুরীর সঙ্গে আলাপ হয় অপর্ণা দেবীর। তিনি তাকে নিয়ে আসেন শিশির ভাদুরীর কাছে। নাট্য মন্দিরে চন্দ্রগুপ্ত নাটকে হেলেনের চরিত্রে অভিনয় করার সুযোগ পান। নাটকটি কর্নওয়ালিস টকি হাউসে অভিনীত হয়েছিল। এই তার মঞ্চে প্রথম অবতরণ। তারপর বিভিন্ন সময়ে নাট্যনিকেতন, মিনার্ভা, নাট্যভারতী, স্টার, রংমহলের বিভিন্ন নাটকে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে প্রচুর খ্যাতি পান অপর্ণা দেবী। 1953 সালে তিনি স্টার থিয়েটারে আসেন শ্যামলী নাটকে এবং 1971 সাল পর্যন্ত স্টারের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর কিছুদিনের জন্য কাশী বিশ্বনাথ মঞ্চেও সওদাগর নাটকে অভিনয় করেন। 1972 সালে পুনরায় যুক্ত হন স্টারে। অভিনয় করেন বিদ্রোহী নায়ক নাটকে। অপর্ণা দেবী অভিনীত বিখ্যাত সমস্ত নাটকের মধ্যে রয়েছে রানী দুর্গাবতী, দেবী চৌধুরানী, কঙ্কাবতীর ঘাট, শ্যামলী, তাপসী, দাবী ইত্যাদি। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্রের মধ্যে বিজয়িনী, প্রতিশ্রুতি, সহযাত্রী, ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য, অগ্নি পরীক্ষা, স্মৃতিটুকু থাক, বাঘিনী, এখানে পিঞ্জর, ওরা থাকে ওধারে, কাঁচ কাটা হিরে, কাঞ্চন মূল্য, গৃহপ্রবেশ, গোপাল ভাঁড়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, উপহার, আজ সন্ধ্যায়, অভিমান, আধি, আজকাল পরশু, অতল জলের আহ্বানে, গৃহপ্রবেশ, খেলা ভাঙার খেলা, চিরকুমার সভা, জীবন মৃত্যু, জন্মান্তর, তাসের ঘর, ডাক্তারবাবু, 3 ভুবনের পারে, দত্তা, দৃষ্টি, পণ্ডিত মশাই, নদের নিমাই, নতুন প্রভাত, পৃথিবী আমারে চায়, বসন্ত বাহার, ব্রাহ্মণ কন্যা, বিধিলিপি, বিষবৃক্ষ, বাক্সবদল, বিজয়িনী, মহারাজা নন্দকুমার, ভারতের সাধক, মাকড়সার জাল, মায়াবিনী লেন, জমালয়ে জীবন্ত মানুষ, যদু ভট্ট, রানী ভবানী, কৃষ্ণ সুধামা ইত্যাদি উল্লেখযোগ্য। বেশি ছবিতে অভিনয় করেছেন স্নেহময়ী মায়ের ভূমিকায়। তার অভিনয় দর্শক সমাজ মনে রাখবে। 1974 সালের ফেব্রুয়ারি মাসে অপর্ণা দেবীর পায়েকপাড়ার বাড়িতে তার স্মৃতিচারণে অনেক কথা উঠে এসেছিল, যা লিপিবদ্ধ করেছিলেন গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। 1974 সালের মার্চ সংখ্যায় প্রসাদ পত্রিকায় তা ছাপাও হয়েছিল। তিনি বলেছিলেন, মানুষ যদি ভবিষ্যৎ ভেবে চলতে পারত তাহলে অনেকেরই ভাগ্যে এমন দুর্গতি জুটত না। দেহপট সনেনট সকলই হারায়। এ যে অভিনেতা বা অভিনেত্রীর জীবনের কত বড় সত্য তা বলে বোঝানো যাবে না। একটি ঘটনার মধ্যে দিয়ে সেই সত্যকে মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন অপর্ণা দেবী। শিশির ভাদুরীর দলে যখন তিনি গিয়ে পড়লেন, সেখানে তখন শিশির ভাদুরী, বিশ্বনাথ ভাদুরী, তারা ভাদুরী, প্রভা দেবী, কঙ্কাবতী দেবীরা দাপিয়ে অভিনয় করছেন। সেই সময় 1938 সালের ডিসেম্বর মাসে স্থায়ীভাবে তিনি রঙ্গমঞ্চে যোগ দিলেন। প্রথম দিকে তার আরও একটি নাটক ছিল মীর কাসিম। হিন্দি ছবিতে অংশগ্রহণ করেছিলেন রামানুজ চলচ্চিত্রের মধ্য দিয়ে।
তারপর অসংখ্য চিত্রে নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে প্রাণ সঞ্চার করতে দেখা গেছে অপর্ণা দেবীকে। উত্তম কুমারের সঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন অপর্ণা দেবী। তার গৌরবময় শিল্পী জীবন বর্ণাঢ্য হয়ে উঠেছে বাংলার একাধিক দিকপাল নটনটির সঙ্গে শক্তিমান কুশলী নির্দেশনায় ও অভিনয়ে। এই তালিকায় আছেন শিশির ভাদুরী, নরেশ মিত্র, অহিন্দ্র চৌধুরী, নির্মলেন্দু লাহিড়ী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, যোগেশ চৌধুরী, কঙ্কাবতী দেবী, প্রভা দেবী, নিহার বালা, শেফালিকা পুতুল, সরজু বালা, প্রমথেশ বড়ুয়া, দেবকী কুমার বসু, শচীন সেনগুপ্ত প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন কোন চরিত্র আপনার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তিনি বলেছিলেন রজনী। তার মতে ওই ধরনের অভিনয় তার পূর্বে এবং পরে কখনো তিনি করেননি। এই প্রসঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেছিলেন শচীন সেনগুপ্তকে। তিনি বলেছিলেন, শচীনবাবুর হাতে এই সময় মারও খেয়েছি। অভিনয় সম্পূর্ণরূপে রসোত্তীর্ণ না হওয়া পর্যন্ত তিনি ছাড়তেন না। রজনীর অন্যান্য ভূমিকায় তার সঙ্গে ছিলেন অহিন্দ্র চৌধুরী, শরৎ চট্টোপাধ্যায়, ভূপেন চক্রবর্তী এবং সরজু বালা। অপর্ণা দেবী বলতে থাকেন, সে যুগে এক বিরাট নিষ্ঠা ছিল। গুরুরা প্রাণ দিয়ে শেখাতেন, শিষ্যরাও প্রাণ দিয়ে তা গ্রহণ করত। তাই তখনকার প্রচেষ্টা এক সর্বাঙ্গ সুন্দর পরিণতি লাভ করত। সৃষ্টির ক্ষেত্রে হৃদ্যতাপূর্ণ আদান প্রদান নানাভাবে সহায়তা করত। গৌরাঙ্গ প্রসাদ ঘোষের একান্ত অনুরোধে দুটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন, সেটা তো আগেই বললাম। সেই ঘটনাটি হলো, তিনি বলেছেন, তখন আমার অভিনয় জীবন শুরু 1937 সাল। থিয়েটার জগতে আমি একেবারে নতুন। আমার অভিনেত্রী জীবন শুরু হয়েছিল শিশির ভাদুরীর হাত ধরেই। কর্নওয়ালিস টকি হাউসে বড়বাবুকে আমার প্রথম গুরু হিসাবে গ্রহণ করা। যাই হোক, শিশির ভাদুরীর কাছে এলাম, আমার অভিনয় জীবন শুরু হয়ে গেল। চন্দ্রগুপ্ত নাটকে হেলেনের চরিত্রে অভিনয় প্রথম সুযোগ আমার। এরপর নাট্যনিকেতনে। নাট্যনিকেতনের মালিক তখন প্রবোধ গুহ। তারা মীর কাসেম নাটকে মণি বেগমের জন্য মেয়ে খুঁজছিলেন। সৌভাগ্যবশত আমি সেই নাটকে সুযোগ পেলাম। একদিন মীর কাসেম নাটকের অভিনয় চলছে, আমি মঞ্চের পিছনে গ্রিন রুমের কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় নাট্যনিকেতনের ভিতরে একজন মহিলা প্রবেশ করলেন। শীর্ণ শরীর, পরনে অত্যন্ত ময়লা একটা ছেঁড়া থান, অনাহারে অনিদ্রায় মহিলাটি রীতিমতো ধুঁকছেন। আমি সামনেই ছিলাম। মহিলা ক্ষীণ স্বরে বললেন, আমাকে 4 আনা পয়সা দেবেন? আমি বিনা বাক্য ব্যয়ে মহিলার হাতে 4 আনা পয়সা তুলে দিলাম। মহিলাটিকে সরাসরি থিয়েটারের অন্দরমহলে প্রবেশ করতে দেখে আমার কেমন যেন খটকা লাগলো। মনে হলো ইনি ভিক্ষা করলেও আর 5 জন ভিখিরির মতো নন। আমার পাশেই ছিলেন নিহার বালা, সেকালের বিখ্যাত অভিনেত্রী। আমি প্রশ্ন করলাম, নিহারদি, এই মহিলাটিকে নিছক ভিখিরি বলে তো মনে হলো না, কে বলো তো? নিহার বালার মুখখানা একটা চাপা ব্যথায় কালো হয়ে গেল। অত্যন্ত ভারাক্রান্তভাবে একটা শুকনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখো, থিয়েটার লাইনে তুমি নতুন এসেছো, একটা কথা মনে রেখো, ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে চলো। তা না হলে আমাদের শেষ জীবন যে কত ভয়ঙ্কর হয় তার প্রমাণ ওই মহিলা। উনি কে জানো? উনি রঙ্গমঞ্চের প্রখ্যাত অভিনেত্রী কুসুম কুমারী। আমি তো স্তম্ভিত। আমি ভাবতেই পারছিলাম না ইনি সেই কুসুম কুমারী যার অভিনয়ে একদিন পাদপ্রদীপের সামনে নাটকের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠত, যার অভিনয় দাপটে একদিন কেঁপে উঠত রঙ্গমঞ্চ, যার অভিনীত কৃষ্ণ ভামিনী মর্জিনা দেখে মানুষ পাগল হয়ে গেছে, যার রূপের আগুনে অনেক পুরুষ পুড়ে মরতে চাইতো স্ব ইচ্ছায়। এই সেই কুসুম কুমারী। কদিন রাতে ভালো করে ঘুমোতে পারলাম না। যতবার চোখ বুজেছি ততবারই দুটো কুসুম কুমারী আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমার শোনা সম্রাজ্ঞী কুসুম কুমারী আর আমার দেখা ভিখারিণী কুসুম কুমারী। আরও একটা স্মরণীয় ঘটনা এ প্রসঙ্গে বলেছিলেন অপর্ণা দেবী। সে যুগে দর্শকদের প্রগাঢ় ভালোবাসা পেয়েছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। প্রগাঢ় ভালোবাসা অর্থে একজন শিল্পীর জন্য দর্শকরা কতটা ত্যাগ করতে পারেন, এমনকি জীবন পর্যন্ত দিতে পারেন, তার কথাই বলেছিলেন তিনি। দুর্গাদাসবাবু মঞ্চের বাইরে মদ খেয়ে যদি বমি করতেন আর তাতে যদি তার মঞ্চে আসতে দেরি হতো, দর্শকরা বলতেন, আমরা বমি পরিষ্কার করতে প্রস্তুত, আমাদের সুযোগ দেওয়া হোক। মানুষ হিসেবে দুর্গাদাস যে কত মহান এবং উদার ছিলেন তার শত শত প্রমাণ এদেশে আছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় খুব জেদিও ছিলেন। একবার যা চাইতেন এবং বা যার প্রতি দৃষ্টি দিতেন তাকে না পাওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হতেন না। নাট্যনিকেতনে মন্ত্রশক্তি নাটক খোলা হয়েছে। আমি সেই নাটকে অবজা আর দুর্গাদাসবাবু অবজার স্বামী মৃগাঙ্ক। সিনটা হলো, আমি শুয়ে আছি আর আমার মুখের ওপর চাঁদের আলো, সারা ঘরময় ওডিকলনের গন্ধ, একটা মধুর রাত। আমার স্বামী মৃগাঙ্ক ঘরে আসবেন অত্যন্ত চুপিসারে। আমি তখন প্রায় নতুন, তার ওপর আবার স্বামীর ভূমিকায় স্বয়ং দুর্গাদাস। এর ওপর দুর্গাদাস মদ্যপান করেই মঞ্চে আসতেন। অনেক দিন নেশার ঘরে আজে বাজে কথাও বলতেন। সুতরাং আমি রীতিমতো কাঠ হয়ে শুয়ে আছি, ঘেমেও যাচ্ছি। কারণ সেদিন দুর্গাদাস বেশি মাত্রায় মদ্যপান করেছিলেন।
মৃগাঙ্ক তার স্ত্রীকে বন্ধু বলে সম্বোধন করত। মৃগাঙ্ক কাছে এলো, আমাকে বন্ধু বলেই সম্বোধন করলো এবং হঠাৎ আমার কপালে একটা চুম্বন করলো। আমি অভিনয় করব কি, হাউ হাউ করে কেঁদে ফেললাম। নাটকের শেষে গ্রিন রুমে দুর্গাদাস গম্ভীর হয়ে বসে আছেন। কিছুতেই তিনি বাড়ি যাবেন না। নেশার ঘরে বললেন, অপর্ণাকে একবার ডেকে দাও। সবাই বুঝলেন দুর্গাদাসের জেদ মানেই ভয়ঙ্কর কিছু একটা। তাই সবাই দুর্গাদাসবাবুকে ঘিরে রাখলেন। আমাকে পিছনের দরজা দিয়ে বার করে দিলেন। ফলে তিনি আমাকে কি বলতে চেয়েছিলেন তা আজও সবার অজানা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই আমার শেষ অভিনয়। এখনও ভাবি যুগের কি পরিবর্তন। শেষ জীবনে বেশ কিছুদিন অসুস্থ হয়েছিলেন তিনি। স্নেহশীলা এই অভিনেত্রী 1982 সালের 11ই জানুয়ারি পরলোক গমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গ রঙ্গমঞ্চ এবং চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেত্রী অপর্ণা দেবীর জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।